বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা। গাজায় গণহত্যা বন্ধের আহ্বান। অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে অপচেষ্টা চলছে, মন্তব্য রেজভির। স্থিতিশীলতার জন্য নির্বাচন জরুরি বললেন ডক্টর ফাহমিদা। কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, প্রস্তুত ৩৩,০০০-এরও বেশি মণ্ডপ। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আয়োজকরা। এবং খাগড়াছড়িতে দুই পক্ষের উত্তেজনা কেন্দ্র করে ১৪৪ ধারা জারি, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি কথা বলেন। জানান, আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, পাশাপাশি চালিয়ে যাবে সংস্কারের কাজ। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। গত ৩.৫ দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের সময় অধিবেশন হলে উপস্থিত ছিলেন তার সঙ্গে সফররত ৬ রাজনীতিক। প্রায় ৬,০০০ বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ক্ষমতার সাম্য রক্ষা করা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি বিরোধী কার্যক্রম, নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা ১১টি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি। আগামী বছর ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি জানিয়ে সরকার প্রধান বলেন, চলমান থাকবে সংস্কারের প্রক্রিয়া। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। এ সময় দেশের পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। গাজার সংকটকে মর্মান্তিক উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। জনপদ নিশ্চিত। শুধু রাজনীতিকে নয়, অর্থনৈতিক ও খেলাধুলাকেও গণতান্ত্রিক করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানী জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমির খসরু বলেন, প্রত্যেক জনগণের অর্থনৈতিক ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিতে এই উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে খেলাধুলায় বিশ্ব দরবারে উজ্জ্বলভাবে তুলে ধরতে হবে। এ সময় তিনি আরও জানান, জিয়া উদ্যানের বর্তমান লেককে সাঁতার কাটার উপযোগী করে তৈরি করার উদ্যোগ নেবে বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি আমিনুল হক। একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে, সকল বাংলাদেশের মানুষ
বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো ইনশাল্লাহ। আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে দিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাল্লাহ। অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিতভাবে প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলন ভূঁইয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বিগত সময়ে 4 জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে অর্থনৈতিক ক্ষতি তত বাড়বে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আজ ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূতকরণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর ফাহমিদা বলেন, ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়াটি জটিল। বাংলাদেশ ব্যাংক যদিও 2 বছরের কথা বলছে, তবে 3 থেকে 4 বছর লেগে যাবে। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে রাজধানী সহ সারা দেশে পূজা মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রতিমা সাজসজ্জা ও মণ্ডপ নির্মাণের কাজ শেষ। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে প্রতিটি মণ্ডপে। পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা। ঢাকা মহানগরে এবার 259টি মণ্ডপে পূজা হতে যাচ্ছে সারা দেশে, তবে 33,355টি পূজা মণ্ডপে পূজা চলবে। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে আশাবাদী পূজা উদযাপন কমিটি। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালেদ সিদ্দিকের রিপোর্ট। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে উৎসবের আমেজ। চারদিকে চলছে শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই উৎসবের। সারা দেশে এবছর দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। ঢাকা মহানগরীর 258টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সারা দেশে 33,355টি। এই দেশের মানুষ শান্তিপ্রিয়, গুটিগত লোক, তারা অশান্তি সৃষ্টি করতেছে এবং মা দুর্গার মূল বাণী কি, মানে দুষ্টের দমন শিষ্টের পালন। তা আমি বিশ্বাস করি এই দেশের সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সর্বস্তরে কাঠামো, সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে সবাই মনে প্রাণে বিশ্বাস করে শারদীয় দুর্গোৎসব সুন্দর, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত। আমরা সেটা বিশ্বাস করি। পূজার প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা ও মন্দির ভাঙচুর হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সরকারের সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। যদিও সারা বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আশার সংবাদ হলো যে পাশাপাশি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। আমরা সেটাই চাই। দুষ্কৃতকে থাকবেই, যারা অপশক্তি তারা থাকবেই। মায়ের আগমনের মাধ্যমে অপশক্তি দূরীভূত হবে, সেটাই আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই। এবং এই যে গ্রেপ্তার হওয়ার যে প্রবণতা, যারা দোষী তাদের শাস্তিতে আনা হোক, যাতে ভবিষ্যতে এই অপকর্ম করার সাহসকে। দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ওয়ালেদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বেলা ২টায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এ আদেশ দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়। ইতোমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করেছে। এর আগে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম ছাত্র জনতার ব্যানারে আজ দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হচ্ছিল। এই কর্মসূচি চলাকালে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। আমরা তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। পাশাপাশি জনজীবন শহরের অভ্যন্তরে জনজীবন স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে সেন্ট মার্টিন কাউকে দখল দেয়া হয়নি বা কোনো ব্যবসায়ীকে দেয়া হয়নি। এটি বাংলাদেশের সম্পদ, যা সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানী পানি ভবন অডিটোরিয়ামে বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় নদী নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেয়েছেন ২ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। এবছর গবেষণা ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেয়েছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান ও সংগঠন ক্যাটাগরিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। আমাদের সকলের সেন্ট মার্টিনকে আমরা তুলে দেব? আমরা তাহলে সেন্ট মার্টিনে কি করব? আমরা কি নিয়ন্ত্রিত পর্যটন করব? এবং সেন্ট মার্টিন সকলের জন্য খোলা। আপনি যখন যেতে চান আপনি তখনই যাবেন, কিন্তু বর্ষাকালে যাওয়ার উপায় নেই, উত্তর সমুদ্র বলে কেউই যায় না। এই সমস্ত অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্য হয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। যারা পর্যটনের সাথে জড়িত আছেন তারা পর্যটন সেবা কেমন করে দেবেন, প্রকৃতিকে বিধ্বংস না করে সেই চিন্তা করেন। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম মৃত্যুবরণ করেছেন। সকাল 10টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরে 42% দগ্ধ হয়েছিল। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 4 জন আহত হয়েছেন। এ নিয়ে নাইম সহ মারা গেলেন 3 জন। গত 23 সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ ও 24 সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ পর্যায়ে সারা বাংলা। বাস মালিকদের ডাকা ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। সকাল থেকে এসব জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিক পক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিক পক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। তবে হঠাৎ করে শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। এরপরই ডাকা হয় এই ধর্মঘট। 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে রাজার দেউরি এলাকাবাসীর উদ্যোগে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নবগোপাল দত্ত। প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ সালমান। শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা। গাজায় গণহত্যা বন্ধের আহ্বান।
অন্তর্বর্তী সরকারকে নৎসাৎ করতে অপচেষ্টা চলছে, মন্তব্য রিজভীর। স্থিতিশীলতার জন্য নির্বাচন জরুরি বললেন ডক্টর ফাহমিদা। কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, প্রস্তুত ৩৩,০০০-এরও বেশি মণ্ডপ। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আয়োজকরা। এবং খাগড়াছড়িতে দুই পক্ষের উত্তেজনা কেন্দ্র করে ১৪৪ ধারা জারি, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ রাত ৯:৩০ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার জন্য।